এক ফোঁটা রক্ত মানে একটি প্রাণের আশার আলো, কিন্তু সেই রক্তে যদি স্যালাইন মেশানো থাকে তা রোগীর জন্য হতে পারে প্রাণঘাতী। তবুও থেমে নেই এই অপতৎপরতা। রাজধানীর বেসরকারি কিছু ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ রক্তের এভাবেই দেদারসে মেশাচ্ছে স্যালাইন। এসব মানহীন রক্ত বিক্রি হচ্ছে ৩ থেকে ১০,০০০ টাকায়। শুধু তাই নয়, মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহতের জন্য সংগ্রহ করা রক্ত চড়া দামে বিক্রি করা হয় বাইরে। দেশের চিকিৎসা সেবার কেন্দ্রস্থল রাজধানী ঢাকা। অধিকাংশ মুমূর্ষু রোগীরই ঠিকানা হয় রাজধানীর কোনো না কোনো হাসপাতালে। ফলে সবচেয়ে বেশি রক্তের প্রয়োজন হয় এই শহরেই। কিন্তু মানুষের শরীরে দেওয়া রক্তগুলোতে আসলে কি রক্ত থাকে? বেসরকারি ব্লাড ব্যাংকের রক্ত কতটা মানহীন তা দেখতে ৫,৫০০ টাকায় এক ব্যাগ ও নেগেটিভ রক্ত সংগ্রহ করা হয় গ্রিন রোডের নিরাপদ ব্লাড ব্যাংক থেকে। সেই রক্ত পরীক্ষার জন্য নেওয়া হয় সরকারি একটি প্রতিষ্ঠানে। পরীক্ষার পর দেখা গেল ব্যাগে রক্তের চেয়ে স্যালাইনের পরিমাণই বেশি। এটা তো স্যালাইন। জি, এটা মানে স্যালাইন মিক্স। স্যালাইন মিক্স। এক ব্যাগকে ২ ব্যাগ মিনিমাম করা হয়েছে, স্যালাইন দিয়ে এই ব্লাডটা তৈরি করা হয়েছে। শুধুই এই ব্লাড ব্যাংক নয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আগুনে পোড়া রোগীর জন্য বাংলাদেশ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার থেকে ২ ব্যাগ এ পজিটিভ রক্ত কিনে এনেছিল রোগীর স্বজন সঞ্জীবন পাল। পরীক্ষা করে দেখা গেল সেটিও রোগীর শরীরে দেওয়ার উপযোগী নয়। এই ব্লাডে আমাদের কাছে কোয়ালিটি চেক করে মনে হয়েছে যে আসলে এই ব্লাডটা আমরা ইউজ করতে পারবো না। রক্ত দিয়ে কতটা ভয়াবহ বাণিজ্য হতে পারে তা দেখা গেল মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পর। সেখানেও সংগ্রহ করা রক্ত মাইলস্টোনের রোগীদের না দিয়ে ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে রিদম ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। ১৮০০ করে দিচ্ছে। হ্যাঁ, ১৮০০ করে। এটা তো বিক্রি করার জন্য আমরা দিই নাই, আমরা দিচ্ছি মানুষের উপকারের স্বার্থে, মানুষের যাতে একজনের জীবন বাঁচে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যারাই রক্ত নিয়ে অনিয়ম করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাইলস্টোনের যে ভুক্তভোগী তাদেরকে নিয়ে ব্যবসা করার বা প্রতারণা করার সুযোগ আমরা কখনোই দেইনি। এটা আমি তথ্য আপনার কাছে নিব। হ্যাঁ, যদি এরকম প্রমাণ থাকে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে প্রায় শতাধিক বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, যার অধিকাংশই মানছে না সরকারের নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন ২০০৮। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি পিস্তল, বুলেট, মুখোশসহ মুশফিক উদ্দিন টগর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। এই টগর বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যায় জড়িত থাকার দায়ে জেল খেটেছেন। ২০০২ সালের ৮ জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাকেবুন নাহার সনি। এই ঘটনায় ২০০২ সালে গ্রেপ্তার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে ২০২০ সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে র‍্যাব গ্রেপ্তার করে টগরকে। রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন, পিতা মোহাম্মদ শফিউদ্দিন, থানা মোহাম্মদপুর, জেলা মাগুরাকে র‍্যাব-৩ কর্তৃক গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও ১৬৫টি গুলি উদ্ধার করা হয়। র‍্যাব আরও জানায় মুশফিক উদ্দিন টগরের অস্ত্র ব্যবসার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তার কাছে আরও অস্ত্রর সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। মুখোশ পরে নিজেকে আড়ালে রেখে তিনি অস্ত্র কেনা বেচা করতেন বলে জানিয়েছে র‍্যাব। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। স্পষ্ট করে আমাদেরকে এখনো। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে একটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে বিশৃঙ্খলা করছে। জনগণের ওপর কোনো মত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না বলেও জানান তিনি।
নির্বাচনকে বিলম্বিত করতেই এসব আন্দোলন হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, জনগণের মতকে উপেক্ষা করে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাওয়া কর্তৃত্ববাদী আচরণ। সতর্ক করে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার ফিরে আসার পথ সুগম হবে। ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন। এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। জুলাই সনদের আইন ভিত্তি ফ্যাসিবাদের দোসরদের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রংপুর টাউন হল মাঠে বিক্ষোভ সমাবেশে তিনি এসব দাবি জানান। দেশের 70% ভোটার পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের নির্বাচন চায় বলেও দাবি করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি। আইন ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। এদিকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে চট্টগ্রাম ও বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা। যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের জন্য স্মরণ সভার আয়োজন করে জাতীয় কমিটি। সেখানে তার দীর্ঘ কর্মজীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা তার জীবনের নানা দিক তুলে ধরেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন উমরের মতো ব্যক্তি সবসময় জন্মাবেন না, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। বিএনপি মহাসচিব আরও বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন কোনো সংগঠন থাকে। যারা বিপ্লবের মাধ্যমে সমাজে পাল্টে দিতে চান তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয়। অন্তর্বর্তী সরকার গানের শিক্ষক নিয়োগ দিতে চাওয়ায় প্রমাণিত হয়েছে বিগত সরকারের লোকজন এখনও সরকারে ঘাপটি মেরে আছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ ফয়জুল করিম। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখের বিক্ষোভ মিছিলে তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া ছিল আওয়ামী লীগের এজেন্ডা, কিন্তু তাওহীদি জনতার ভয়ে তারা সেটা পারেনি। এ সময় বক্তারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা, যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়, জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে দিতে পারে নাই। তাহলে কি দেখলাম? শেখ হাসিনা চলে গেছে, তার চেলা চামুন্ডারা এখানেই আছে। জমে উঠেছে রাকসু প্রচার প্রচারণা, চলছে রাতভর। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীরা বলছেন কোনো প্রলোভন নয়, তাদের অধিকার আদায়ের কাজ করবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। নির্বাচন কমিশন বলছে প্রভাবমুক্ত স্বচ্ছ ভোট আয়োজনে প্রস্তুত তারা। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, রাকসুর নির্বাচনী প্রচারণার গতিও যেন বাড়ছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। 3 দশকের বেশি সময় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি শিক্ষার্থীরা। এবার তাদের অধিকার আদায়ে নেতা নির্বাচনের সময়। তারা বলছেন এর মাধ্যমে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের চর্চা।
শিক্ষার্থী বান্ধব একটা নেতৃত্ব অবশ্যই হবে এবং আমরা যে স্টুডেন্টরা আছি আমাদের স্টুডেন্টদের কথা শুনবো। কোনো কারণে আধিপত্য হোক বা যে কোনো কারণে হয়েছে, বাট আমরা এখন আশা রাখতেছি যে রাখি হওয়ার পরে হয়তো বা এগুলো চেঞ্জ হবে। প্রার্থীরা বলছেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নির্বাচন আয়োজনে প্রশাসন কতটা স্বচ্ছ সেটাই দেখার বিষয়। কোনো কালো অধ্যায় যেন রচিত না হয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেন ছাত্র প্রতিনিধিরা কাজ করে, এই নিয়েই তাদের বেশিরভাগ তাদের চাওয়া পাওয়া। কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় সেটা যেন অবশ্যই প্রশাসন খেয়াল রাখে এবং সেটার জন্য যাবতীয় প্রস্তুতি, যেহেতু সময় আছে এখন থেকেই সেগুলো সর অ্যানালাইসিস করে যাবতীয় প্রস্তুতি নেওয়া দরকার। আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা ওই জায়গায় রাকসুতে গিয়ে আপনার কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলবো। নির্বাচন কমিশন বলছে স্বচ্ছ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, অপেক্ষা শুধু ভোট গ্রহণের। এই নির্বাচনটা যেন সুচ্ছ হয়, যে কোনো সমালোচনার ঊর্ধ্বে থাকে। তার জন্য যে সমস্ত ব্যবস্থা দরকার তাদের বোঝানো দরকার, আমাদের পক্ষ থেকে তার কোনো ঘাটতি থাকবে না। 25 সেপ্টেম্বর হবে নির্বাচন, 23 সেপ্টেম্বর মধ্যরাতে বন্ধ হচ্ছে প্রচারণা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3য় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এবং কেয়ারটেকার এখন 1ম শ্রেণীর কর্মকর্তা। এমনকি 8ম শ্রেণী পাস অফিস সহায়ককে দেওয়া হয়েছে হিসাব সহকারীর অতিরিক্ত দায়িত্ব। এসব দায়িত্ব দেওয়া হয় সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মামুনুল হাসানের স্বাক্ষরে। অভিযোগ উঠেছে দায়িত্ব পেলেই তিনি এমন নিয়ম বহির্ভূত দায়িত্ব দিতে থাকেন। এমনকি প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় একটি আদেশ বাতিলের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। ঢাকা উত্তর সিটির 9 জন কর্মকর্তা কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় 10 সেপ্টেম্বর। এতে 3য় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তানিয়া আহসান এবং কেয়ারটেকার অরুণ চন্দ্র দাস পান 9ম গ্রেডের 1ম শ্রেণীর উপ কর কর্মকর্তার দায়িত্ব। দুজনের কারোর ক্ষেত্রেই মানা হয়নি চাকরি বিধিমালা। একদিনের মধ্যে ফাইল অনুমোদন করে দায়িত্ব দেওয়া হলেও বৃহস্পতিবার তাদের পাওয়া যায়নি নতুন কর্মস্থলে। 9 সেপ্টেম্বর আরেকটি অফিস আদেশে 20তম গ্রেডের 8ম পাস অফিস পিয়ন জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয় রাজস্ব বিভাগের হিসাব সহকারীর। কিভাবে দায়িত্ব পেলেন জানতে ডিএনসিসির অঞ্চল 5-এর অফিসে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জাকির হোসেন। মোহাম্মদ মামুনুল হাসান, যার মূল দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তার, তবে তিনি যেন অপেক্ষায় থাকেন অতিরিক্ত সচিবের দায়িত্বে। গত বছরের নভেম্বরে যখন দায়িত্ব পেলেন তখন ডজন 2 অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছিলেন, যা ছিল অসঙ্গতিতে ভরা। এবছর আবার তাকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পেয়েই বেশ কিছু অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছেন, যেখানেও মানা হয়নি কোনো নিয়ম। এসব প্রশ্নের উত্তর খুঁজতে মামুনুল হাসানের মুখোমুখি ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিনি জানান এসব আদেশ অনুমোদন হয়েছে আগেই, তবে নথি ঘেটে দেখা গেল ফাইল অনুমোদন এবং আদেশ হয়েছে একই দিনে। আপনি যখন অতিরিক্ত দায়িত্বে থাকেন তখনই আসলে একের পর এক মনে করেন হচ্ছে এরকম অতিরিক্ত দায়িত্বের এই আদেশগুলো আসলে হচ্ছে কেন? এইসব ফাইল তো অনুমোদন হয়ে আসে, প্রস্তাবন যায় অনুমোদন হয়, তারপরে এমন না যে ইচ্ছে হলে অর্ডার করে দিতে হবে। এই সাক্ষাৎকার নেয়ার কিছুক্ষণ পরই বাতিল হয় জাকির হোসেনের আদেশ। এখন প্রশ্ন উঠেছে প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় আদেশ বাতিলের লিখিত অনুমোদন হলো কিভাবে? এসব আদেশের পেছনে অন্য অভিপ্রায় দেখছেন বিশেষজ্ঞরা। এটা যদি করা হয় তাহলে যে আমাদের যে কোনো প্রতিষ্ঠানে যে শৃঙ্খলাটা একদমই মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং এই ধরনের একটা বাজে নজির পরবর্তীতে কিন্তু পুরো সিস্টেমটাকে কলাপস করার জন্য যথেষ্ট। যারা দিচ্ছেন তারা কি করে দিচ্ছেন? যারা তো দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে আছেন, তারা তো এই ধরনের নর্মসগুলো দেখে অভ্যস্ত হওয়ার কথা। এর পেছনে অন্য কোনো গল্প আছে কিনা, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো প্রণোদনা কাজ করছে কিনা, এখানে এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। বিদেশে থাকা এসব বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলেও বক্তব্য মেলেনি ডিএনসিসি প্রশাসকের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 বছর পরও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক 4G কভারেজ পাওয়া যাচ্ছে না দেশের বেশ কিছু গ্রাম এলাকায়। বিটিআরসির নিরীক্ষায় দেখা গেছে গ্রামের 58% এলাকায় 4G কভারেজ মেলেনি গ্রামীণ ফোনের। এছাড়া বাংলালিংক 49, রবিতে 41 ও টেলিটকের 77% এলাকায় নেই 4G।
একই খরচে ইন্টারনেট প্যাকেজ কিনলেও বৈষম্যের শিকার গ্রামের গ্রাহকরা। এই জন্য অপারেটরগুলোর সীমাবদ্ধতাকে দুষছেন আইসিটি বিশ্লেষকরা। রাজধানীতে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে কিছু গ্রাহকের অভিযোগের শেষ নেই। এমন অবস্থায় দেশের বেশিরভাগ গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক নিয়েও গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। একই খরচে ইন্টারনেট প্যাকেজ নিলেও শহরের তুলনায় গ্রামে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চলতি বছরের জুলাইয়ে টাঙ্গাইল, বগুড়া ও গাইবান্ধা সহ কয়েকটি জেলায় 574 কিলোমিটার এলাকায় সরেজমিনে নিরীক্ষা চালায় বিটিআরসি। এসব স্থানের প্রায় 58% এলাকায় 4G কাভারেজ মেলেনি গ্রামীণ ফোনের। বাংলালিংক, রবি ও টেলিটকের ক্ষেত্রে যা 49, 41 ও 77%। আমার করে এই যে সিমের নেটওয়ার্ক দিয়ে কোনো কাম হয় না, ডাইরেক্ট ওয়াইফাই ইউজ করতে হয়। ঠিক মতো কথাই বলতে পারি না, আমাদের বাইরে যায় কন্ট্যাক্ট করতে হয়। ইউটিউব, ফেসবুক এগুলো চালানো যায় না। যে পরিমাণ চাহিদা টাওয়ার তৈরি করার কথা ওভারঅল গ্রাহকদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সেই পরিমাণ টাওয়ার আমরা টাওয়ার কোম্পানিগুলোর থেকে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখেছি যে একটা কোম্পানির কাছে 800 টাওয়ার আছে, বাট তারা আর কোনো ইনভেস্ট করছে না। আরেকটা টাওয়ার কোম্পানির কাছে দেখেছি তারা ইনভেস্টমেন্টটা খুব স্লো। অপারেটরদের অবকাঠামো উন্নয়ন না করা হলে গ্রাহকদের পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন আইসিটি বিশ্লেষকরা। 4G ক্ষেত্রে মোবাইল অপারেটররা সেটা করতে ব্যর্থ হয়েছে, কোনো সন্দেহ নেই। এই সেবাটা চালু করার জন্য যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো আনা দরকার, অপারেটরদের মর্যাদা দেওয়া হচ্ছে সেটা খুব দ্রুত করার। শুধু উদ্বোধনটা বড় বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে এই সেবাটা দেশের সব জায়গা থেকে সব মানুষ পাচ্ছেন কিনা। বিটিআরসি বলছে এই সমস্যার সমাধানে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 11,76,00,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়া কাপের সুপার 4-এর প্রথম ম্যাচে কাল বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই। শিরোপা দৌড়ে এগিয়ে যেতে দু দলই জয়ের জন্য মরিয়া। পঞ্চম বোলারের অভাব পূরণে টাইগার একাদশে বদলের সম্ভাবনা প্রবল। দুবাইয়ে কাল ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। আবুধাবি থেকে এরই মধ্যে দুবাইয়ে বাংলাদেশ দল গ্রুপ পর্বের বাধা টপকানো গেছে। লক্ষ্য এবার জয় দিয়ে সুপার 4 শুরু করা। এই পর্বের শুরুতেই লঙ্কানদের বিপক্ষে লড়াই, যাদের জয়ের সৌজন্যে সুপার 4-এ উঠতে পেরেছে বাংলাদেশ। গেল 2 দিন টাইগার সমর্থকরা মনে প্রাণে হয়ে উঠেছিল লঙ্কানদের শুভাকাঙ্ক্ষী। দ্বিতীয় রাউন্ডে ব্যাকফুটে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। আসরের পারফরমেন্স বিবেচনায় কিছুটা ফেভারিট আসালাঙ্কার দল। আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে। টাইগাররা ভুগেছে পঞ্চম বোলারের অভাবে। লঙ্কানদের বিপক্ষে সেই ভুল করার কথা না। একাদশের সুযোগ মিলতে পারে মাহিদি কিংবা সাইফুদ্দিনের। দুবার স্পিন ট্র্যাক বিবেচনায় মাহিদির সম্ভাবনাই বেশি। ওপেনিংয়ের সুযোগ পেয়ে সাইফ হাসান ভালো করেছেন, তবে তার আসল পরীক্ষা হবে শ্রীলঙ্কার বিপক্ষে। পারভেজ ইমনের একাদশে ফেরা অনিশ্চিত। লঙ্কান একাদশে একটি পরিবর্তন নিশ্চিত, বাবার মৃত্যুর কারণে থাকছেন না ভেল্লালাগে, তার বদলে থিকসানা খেলতে পারেন। এই ম্যাচে আন্তর্জাতিক টি-20তে 150 উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকবে মুস্তাফিজের, আর মাত্র 4 উইকেট দূরে আছেন দ্য ফিজ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার মতো বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ পরের আয়োজনে।